অ্যাপারেটাস অর্থাৎ যন্ত্রপাতি যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন পরীক্ষা করি, অর্থাৎ বিভিন্ন ধরনের বিশ্লেষণ করি, তার ব্যবহার বিধি। আর যে রাসায়নিক বিশ্লেষণ করি সেই রাসায়নিক পদার্থগুলোর ব্যবহার বিধি, ক্ষতিকর দিক, সংরক্ষণ, তারপরে পরীক্ষা শেষে সেটাকে পরিবেশে আমরা অবমুক্ত করি, অর্থাৎ পরিত্যাগ। এই সমস্ত বিষয় কিন্তু এখানে আলোচনা। হ্যাঁ জাওসান, তোমার তো আসার দরকার নেই, তুমি তো ডাইরেক্ট করেছো ক্লাস, তাহলে সেই একই জিনিস। হ্যাঁ সমজমি, ঠিক আছে, ওকে, তুমি রেগুলার না, আজকে একেবারে প্রথমেই পেয়েছি তাই। পার্বণী, গুড ইভিনিং। যে কথা বলছিলাম যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই অধ্যায়টি বেসিক্যালি কিন্তু রসায়নের বেসিক কিছু কিন্তু এখানে নেই। এখানে আছে ল্যাবরেটরিতে আমরা কিভাবে কাজ করব, সতর্কতা বা নিরাপত্তা অবলম্বন করব কিভাবে, আর কাজ করার পর আমরা এই যে রাসায়নিক পদার্থ ব্যবহার করলাম, যে যন্ত্রপাতিগুলো অর্থাৎ কাঁচের অ্যাপারেটাস, সেই যন্ত্রপাতি পরিষ্কারের কৌশল এবং রাসায়নিক পদার্থ সংরক্ষণের নিয়ম। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা যখন শনাক্ত করি বা বিশ্লেষণ করি কোনো পদার্থ, সেই শনাক্তকরণ শেষে কিন্তু আমরা রাসায়নিক দ্রব্যগুলো বেসিনে বা ল্যাবের সিঙ্কে ধুয়ে সেটা কিন্তু ড্রেনে পরিত্যাগ করি। আমি তোমাদের বই দেখে দেখে কোনটুকু পড়তে হবে, কি কি পড়তে হবে, এই ধারণাটা দেব। পড়বে কিন্তু তোমরা বই দেখে। আর আমি একটা নোট দিয়েছি, নোটটা সবাই কালেক্ট করেছো নিশ্চয়ই। নোট এবং বই দুটোকে কম্পেয়ার করে যেটা তোমার ভালো লাগে সেটা তুমি পড়ে ফেলবে। রনিতা, অফলাইনে তো শুরু করেছিলাম, জাওসানরা করেছে 7-8 জন। এটা হলো শনি সোম বুধ, আজকের ডেটে 8টায়। তো আগামী মাস থেকে তো একটা রুটিন দিয়েছি দেখবা, যেটা আমাদের রিভিশন প্ল্যান। ওই রুটিন অনুসারে অফলাইন অনলাইন দুটোতেই চলবে। যে অফলাইনে আসতে চায় সে অফলাইনে আসবে। তো অফলাইনের সময় হলো শনি সোম বুধ সকাল 8টায়। যারা আসতে পারবে না তারা অনলাইনেই থাকবে। সরি, ভুল হলো আমার, আজকের ডেটে। আজকে কি বার? রবি মঙ্গল বৃহস্পতি, ভুল হয়েছে আমার। জাওসান আমার ভুলটা ধরিয়ে দিয়েছে। রবি মঙ্গল বৃহস্পতি 8টা, রাইট। যাই হোক, আমরা এবার কাজের কথায় আসি। আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার গত ক্লাসে, অর্থাৎ গত পরশুদিন আমরা দেখিয়েছিলাম যে ল্যাবরেটরিতে কোন যন্ত্রগুলো আমরা ব্যবহার করি। ল্যাবরেটরিতে আমরা যে কেমিস্ট্রি ল্যাবে আর কি, অর্থাৎ রসায়নের পরীক্ষাগারে আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করি তার ম্যাক্সিমাম হলো কাঁচের যন্ত্রপাতি। অর্থাৎ আমরা দেখিয়েছিলাম গতদিন বুরেট, আমরা দেখিয়েছিলাম কি পিপেট, টেস্ট টিউব, কনিক্যাল ফ্লাক্স, গোলতলি ফ্লাক্স, ভলিউমেট্রিক ফ্লাক্স। আজকে এইগুলোর ব্যবহার বিধি এবং পরিষ্কারের করার কৌশলটা আলোচনা করব, যেটা আমি শুধু তোমাদেরকে কিভাবে কোন দিনে কোনটুক পড়বা এই অবস্থাটুকুই ব্যাখ্যা করব। কিন্তু এই জিনিস নিজেদেরই পড়ার জিনিস, কলেজে কিন্তু খুব একটা এই বিষয়ে দেখাবে না। তবে বোঝার বিষয় আছে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা একটা বিষয় যেটা আমি না দেখালে তোমরা বই দেখে বুঝবে না, সেটা দেখিয়ে দেব। তো আমরা সিলেবাস মনে হয় বলেছিলাম গতদিনই, সেই সিলেবাসে এক এক রাইটারের বইতে এক এক রকম আছে। তো তুমি যে রাইটারের বই পড়ো না কেন, সেখানে
প্রথমে যেটা আছে ল্যাবরেটরিতে ব্যবহৃত পোশাক। আমরা স্কুল বা কলেজের যে ল্যাবরেটরি আছে, এই স্কুল কলেজের যে ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিতে আমরা কিছু আঙ্গিক বিশ্লেষণ আর কিছু মাত্রিক বিশ্লেষণ আমরা করি। অর্থাৎ একটি যৌগে কোন ক্যাটায়ন বা কোন অ্যানায়ন আছে সেটা আমরা শনাক্ত করি, পরীক্ষা করি। তো এইখানে আমরা তীব্র অ্যাসিড ব্যবহার করি, দ্রবণ হিসেবে জারক পদার্থের দ্রবণও ব্যবহার করি, বিজারক পদার্থের দ্রবণও ব্যবহার করি। তাই ল্যাবরেটরিতে যে পোশাক আমরা ব্যবহার করি, স্কুল কলেজে যে ড্রেস পরে তুমি স্কুল কলেজে যাও, সেই ড্রেসের উপরে একটা অ্যাপ্রন পরতে হয়, যাতে তোমার ওই ড্রেসটি কোনোভাবে কোনো রাসায়নিক দ্রব্য ছিটকে পড়ে নষ্ট না হয়। পায়ে অবশ্যই কেডস থাকতে হবে। এখন তুমি কাঁচের যন্ত্রপাতি নিয়ে যখন কাজ করবে, তখন তোমার সতর্কতা অবলম্বন করতে হবে যেন সেটা অসাবধানতাবশত পড়ে না যায়। তুমি টেস্ট টিউবে কিভাবে কোনো দ্রবণ উত্তপ্ত করবে তার পদ্ধতি দেখিয়েছিলাম গতদিন, মনে হয় বুঝেছো। ল্যাবরেটরিতে মাস্ক পরিধান করতে হয়। আমরা এখন করোনাকালে সবাই মাস্ক পরি বাইরে গিয়ে। তাহলে এই ল্যাবরেটরিতে মাস্ক কেন আমরা পরি? কিছু গ্যাসীয় উপাদান আছে যেটা শ্বাসনালীর ক্ষতি করতে পারে, তাই মাস্ক পরলে সেই গ্যাসীয় উপাদানের কণাগুলো তোমার শ্বাসনালীতে প্রবেশ করতে পারে না। তাহলে তোমার শ্বাসনালীটার বা তোমার নাকের সুরক্ষা দেয় আছে মাস্ক। আমরা চোখে চশমা ব্যবহার করব, সেটা হলো নিরাপদ চশমা নাম। এই নিরাপদ চশমা আছে তোমার চোখটাকে রক্ষা করবে, কোনো রাসায়নিক দ্রব্য রাসায়নিক পদার্থ ছিটকে চোখে লাগতে পারে। তারপরে আছে দেখবা হ্যান্ড গ্লোভস। কিছু রাসায়নিক পদার্থ আছে যা তোমার ত্বকের ক্ষতি করতে পারে, ত্বক ক্ষয়কারী। সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এরকম ক্ষয়কারী যে সকল পদার্থ আছে সেগুলো তোমার ত্বকের ক্ষত সৃষ্টি করতে পারে। তাই আমরা তখন হ্যান্ড গ্লোভস ব্যবহার করি। ল্যাবরেটরিতে হ্যান্ড গ্লোভস বিভিন্ন ধরনের আছে, তোমরা ডিটেইলি পড়বে বই থেকে। ল্যাটেক্স রাবার গ্লাভস, নাইট্রাইল গ্লাভস, পিভিসি গ্লাভস, জিটেক্স গ্লাভস। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এমসিকিউ আসে, পড়বে ভালো করে আর কি। ল্যাবরেটরিতে শিক্ষার্থী যা যা করণীয়, এটা বইতে আছে বা নোটে আছে, পড়বে। গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল। আমরা গ্লাস সামগ্রী অর্থাৎ গ্লাস, এই গ্লাস আমরা পড়েছি কি সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায়ে কাঁচ শিল্প, সেই শিল্পোৎপাদনে আমরা পড়েছিলাম। সাধারণ গ্লাস হলো সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট। এখন ল্যাবে আমরা যে গ্লাস ব্যবহার করি, সেটা যেহেতু আমরা ল্যাবে বিকার বা টেস্ট টিউব বা গোলতলি ফ্লাক্সে আমরা তাপ দিই, কিন্তু বিভিন্ন দ্রবণকে আমরা তাপ দিই। তাহলে তাপ সহ্যকারী গ্লাস আমরা ল্যাবে ব্যবহার করি। একটু হার্ডি গ্লাস আমরা ল্যাবে ব্যবহার করি, যার নাম হলো পাইরেক্স গ্লাস। পাইরেক্স গ্লাস হলো ব্রো অ্যালুমিনো সিলিকেট। সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট হলো সাধারণ গ্লাস, আর পাইরেক্স গ্লাস হলো বোরো অ্যালুমিনো সিলিকেট। কাঁচের সামগ্রী আমরা সে কাঁচের বিকার হোক বা কাঁচের ফানেল হোক, সবই তো কাঁচের যন্ত্রপাতি। টেস্ট টিউব আমরা কোনো আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে টেস্ট টিউব ব্যবহার করি। তো এই টেস্ট টিউবে বিভিন্ন অধক্ষেপ পড়ে, সে অধক্ষেপ দেখে আমরা আয়ন বা মৌল বা যৌগমূলককে শনাক্ত করি।
তো পরীক্ষা শেষে এই টেস্ট টিউবের যে রাসায়নিক দ্রব্যগুলো রাসায়নিক পরিবর্তনের ফলে অন্য যৌগে পরিণত হয়, সেগুলো কিন্তু আমরা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আবার তার টেস্ট টিউব স্ট্যান্ডে গুছিয়ে রেখে আসি। যদি তুমি টেস্ট টিউব ভালোভাবে পরিষ্কার না করো, তাহলে পরের দিন এসে পরীক্ষা করতে গেলে তোমার পরীক্ষাটি ভুল হবে। এই টেস্ট টিউবে যদি কোনো রাসায়নিক দ্রব্য লেগে থাকে, তাহলে পরের দিনের পরীক্ষাটি সঠিক হবে না। তাই আমরা কাঁচের যন্ত্রপাতিগুলো সুন্দর করে পরিষ্কার করব। যশোর বোর্ড 2017-তে কিন্তু কোশ্চেন এসছে পরিষ্কারকরণের থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন। বুরেট পরিষ্কারকরণের কৌশল আলোচনা করো, টেস্ট টিউব পরিষ্কারকরণের কৌশল আলোচনা করো, আসতে পারে। তো পরিষ্কারকরণের যে কৌশল, এটা ধারাবাহিক পদ্ধতি। তুমি কাজ করার পরে প্রথমে সেই যন্ত্রপাতি, কাঁচের যন্ত্রপাতি পানি দিয়ে ভালো করে ধুবে, পরিষ্কার করবে। তারপরে পরিষ্কারকারক পদার্থ, যেটাকে আমরা বলি সারফেক্টেন্ট, ডিটারজেন্ট, সোডিয়াম কার্বনেট এর দ্রবণ দ্বারা সেটাকে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে মেজে আমরা পরিষ্কার করি। তারপরে সেটাকে পানিতে ধুই। ধোয়ার পরে যদি দেখি তারপরেও কোনো স্পট লেগে আছে, কোনো ময়লা লেগে আছে, তখন সেটাকে আমরা ক্রোমিক অ্যাসিড দিয়ে ধৌত করি। ক্রোমিক অ্যাসিড হলো পটাশিয়াম ডাইক্রোমেট, মিশ্রণ। এটা একটু উত্তম পরিষ্কারকারক পদার্থ, কিন্তু এটা একটু উত্তম পরিষ্কারকারক পদার্থ। কিভাবে কাঁচের যন্ত্রপাতিকে সে পরিষ্কার করে, এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট জাইমন অক্সিজেন উৎপন্ন করে। আর পানি সাথে পানি উৎপন্ন করে। যদি আমরা ব্যালেন্স করি, এক এক বইতে এক এক রকম আছে। মূল পরিষ্কারকারক হিসেবে কাজ করে কিন্তু এই যে জাইমন অক্সিজেন। এই জাইমন অক্সিজেন সকল পদার্থকে কিন্তু সে জারিত করে। কাঁচের গায়ে যাই লেগে থাকুক সেটাকে কিন্তু সে জারিত করে, তারপরে সেটাকে পানিতে ধুলে পরিষ্কার ঝকঝকে গ্লাস পাওয়া যায়। আমরা 1 থেকে 3 পর্যন্ত পার্ট পড়ে ফেলবা। ব্যালান্স বা নিক্তি, রাসায়নিক দ্রব্য ওজন পরিমাপের জন্য ব্যালান্স বা নিক্তি লাগে, এটা আমরা আগামী ক্লাসে করব। ব্যালান্স বা নিক্তি, এই নিক্তির সাহায্যে কিভাবে আমরা ওজন পরিমাপ করি, খুব ইম্পর্টেন্ট টপিক, এটা বাদ রাখো। এরপরে চলে যাও কোন কোন বইতে দেখবা এই ব্যালান্স বা নিক্তির পরে আছে দ্রবণ, মোলার দ্রবণ, মোলাল দ্রবণ, কিভাবে দ্রবণ তৈরি করা হয়। এটা আমরা অলরেডি সেকেন্ড পেপারের 3rd অধ্যায়ে পড়েছি। টাইট্রেশন, এগুলো আমরা ওখানে পড়েছি। কোন কোন বইতে আছে আর কি, সব বইতে যে আছে তা না। আমরা এরপরে চলে যাব স্পিড ল্যাম্প, বুনসেন বার্নার, টেস্ট টিউব, বিকার, গোলতলি ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স, পোর্সেলিন বাটি বা ওয়াটার বাথ গতদিন বলেছিলাম। সব শব্দগুলোই কিন্তু তোমাদের পরিচিত, আমি গত ক্লাসে বলেছি। স্পিড ল্যাম্পে আমরা কি করি, কোনো দ্রবণ উত্তপ্ত করার কাজে আমরা স্পিড ল্যাম্প জ্বালিয়ে উত্তপ্ত করি। গতদিন দেখিয়েছি কিভাবে টেস্ট টিউবে দ্রবণ উত্তপ্ত করতে হয়।
কিভাবে বিকারে দ্রবণ উত্তপ্ত করতে হয়, কিভাবে ওয়াটার বাথে দ্রবণ উত্তপ্ত করতে হয়। আমরা গতদিন আরেকটা কথা হয়তো আমি বলতে ভুলে গিয়েছিলাম, পোর্সেলিন বাটি অর্থাৎ চীনামাটির বাটি, যেটা এই চীনামাটির বাটিও কিন্তু আমরা ল্যাবে ব্যবহার করি কোনো কিছু গুঁড়ো করার জন্যে, কোনো মিশ্রণ তৈরি করার জন্য আমরা ব্যবহার করি। আর একটা বিষয় আছে, সেটা হলো ল্যাবরেটরিতে আমরা যখন কোনো রাসায়নিক প্রক্রিয়ায় একটা দ্রবণ থেকে কোনো অধক্ষেপ সৃষ্টি করি, কারণ অধক্ষেপণ প্রক্রিয়ায় যদি কোনো অধক্ষেপ আমরা পাই, সেই অধক্ষেপকে আমরা ফিল্টার করে সেকে আলাদা করে অধক্ষেপকে আমরা ওভেনে নির্দিষ্ট তাপমাত্রায় শুষ্ক করি। শুকানোর পর সেই শুষ্ক দানাদার অধক্ষেপ ওজন করে আমরা ডেসিকেটরে রাখি। তাহলে ডেসিকেটর কি অনেক সময় আসতে পারে। ডেসিকেটর হলো একটা কাঁচের যন্ত্র, যার একটা কাঁচের ঢাকনা থাকে। ওই ডেসিকেটরের মধ্যে আমরা শুষ্ক অধক্ষেপ যদি রাখি, বাইরের বায়ু বা জলীয় বাষ্প সেই অধক্ষেপ আর শোষণ করতে পারে না। তাহলে ওই অধক্ষেপ কিন্তু শুষ্কই থাকে। যে ওজন আমরা করে ডেসিকেটরের মধ্যে রেখেছিলাম, ওই ওজন তোমার কিছুদিন পরেও কিন্তু ওই ওজনটাই তুমি পাবে। তার মানে সে জলীয় বাষ্প শোষণ করতে পারে না, অর্থাৎ অনার্দ্র অবস্থায় থাকে। অনার্দ্র কোনো অধক্ষেপকে ডেসিকেটরে আমরা সংরক্ষণ করি। নোটে আছে দেখবে ডেসিকেটর। এবার রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারের সতর্কতা। রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারের সতর্কতা। আমি গতদিন ল্যাবে তোমাদেরকে দেখিয়েছিলাম যে রিয়েজেন্ট বলতে কঠিন হতে পারে, তরল হতে পারে। কঠিন রিয়েজেন্ট অনেক সময় আমাদের রাসায়নিক পরীক্ষায় ব্যবহৃত হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড, ফেরাস সালফেট। আমরা প্লাস্টিকের রিয়েজেন্ট বোতলে কঠিন রিয়েজেন্টগুলো রাখতে পারি। কাঁচের বোতলে আমরা সবসময় তরল রিয়েজেন্টগুলো রাখি। শুধুমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা প্লাস্টিকের বোতলে রাখি, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড কাঁচের সাথে রিয়াকশন করে সোডিয়াম সিলিকেটে পরিণত হয়। কাঁচের সিপি বোতলের মুখের সাথে তখন ইনট্যাক্ট হয়ে যায়, তখন ওই সিপি আর খোলা যায় না, বোতলটা ভেঙেই ফেলতে হয় মুখটা। তাই আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড সবসময় প্লাস্টিকের বোতলে রাখবো। এখন রিয়েজেন্ট বোতলে আমি বলেছিলাম গতদিন, কাঁচের বোতলে আরেকটি বিকারক রাখা যাবে না, হাইড্রোজেন ফ্লোরাইড। সে কাঁচের সাথে রিয়াকশন করে। এখন এই রাসায়নিক দ্রব্য প্রত্যেক ল্যাবে কিন্তু একটা আলমারি থাকে, কাঠের আলমারি। সাধারণত স্টিলের আলমারিতে আমরা রাসায়নিক দ্রব্য রাখি না। কাঠের আলমারিতে সেলফ বা তাক থাকে। মনে করো একটা আলমারিতে 4টা সেলফ আছে, সর্ব উপরে একটা সেলফ, তারপরে একটা, মাঝে একটা, একেবারে নিচে একটা। এই সেলফে আমরা রাসায়নিক পদার্থ নির্দিষ্ট রিয়েজেন্ট বোতলে কিন্তু লেবেল লাগিয়ে সংরক্ষণ করি। তাহলে কোনো রাসায়নিক পদার্থ যদি তুমি সংরক্ষণ করতে চাও, তাহলে তাকে অবশ্যই লেবেল লাগাতে হবে, তার নামটা লিখতে হবে। নতুবা লেবেল না থাকলে তুমি কিন্তু পরবর্তীতে তাকে আলাদা করতে পারবে না, তখন ওটা ব্যবহারই করতে পারবে না, ফেলে দিতে হবে। তো এই লেবেল লাগানো হচ্ছে বাধ্যতামূলক। আর একটা আছে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। দেখবো আমি বলেছি হয়তো গতদিনই, যে ওষুধের দোকানে ওষুধ রাখে, খুঁজে বের করে কিভাবে এত ওষুধের মাঝে অক্ষর, ইংরেজি বর্ণমালার অক্ষর অনুসারে সেলফগুলো থাকে বিভিন্ন স্থানে, এ বি সি এরকম অক্ষর। এ অক্ষর দিয়ে যে ওষুধ সেটা ওই স্থানে থাকে,
তাহলে খুঁজতে সুবিধা হয়। তো আমরা সেলফেও কিন্তু ওই কাজ করব। আর প্রত্যেকটি রাসায়নিক দ্রব্যের একটা হ্যাজার্ড সিম্বল, বিপদ সংকেত কিন্তু আছে, যে বিপদ সংকেতটি ওই বোতলের গায়ে অর্থাৎ রিয়েজেন্ট বোতলের গায়ে কিন্তু থাকে। আমরা যদি ইনটাক অবস্থায় কোনো রাসায়নিক দ্রব্য কিনি, সেই বোতলের গায়ে রাসায়নিক দ্রব্যের ফর্মল আণবিক সংকেত থাকে, তার গলনাঙ্ক থাকে, তরল হলে স্ফুটনাঙ্ক থাকে, ঘনত্ব থাকে এবং হ্যাজার্ড সিম্বল থাকে। সে দাহ্য কিনা, ত্বক ক্ষয়কারী কিনা, বিষাক্ত কিনা, ক্ষতিকর পদার্থ কিনা, পরিবেশ দূষণকারী পদার্থ কিনা, এরকম হ্যাজার্ড সিম্বল আছে। কারো বইতে দেখা আছে হ্যাজার্ড সিম্বল 10টা আছে, কারো বইতে হ্যাজার্ড সিম্বল 16টা আছে। এই হ্যাজার্ড সিম্বল বা বিপদ সংকেত এটা কিন্তু তোমাদের আয়ত্ত করতে হবে, চিনতে হবে। রাসায়নিক দ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে হ্যাজার্ড সিম্বল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন দেখবা তুমি যে বই নাও না কেন, সেই বইতে হ্যাজার্ড সিম্বল এবং এই ঝুঁকি এবং সাবধানতা কিন্তু থাকে এখানে। যেমন মনে করো ত্বক ক্ষয়কারী একটি হ্যাজার্ড সিম্বল আছে। এই চিহ্ন দ্বারা রাসায়নিক পদার্থ জীবন্ত কোষ এবং ধাতু ও ধাতুর তৈরি জিনিসপত্রের জন্য ক্ষয়কারক। তাই এই ধরনের রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। এই ধরনের পদার্থ বাষ্প ও শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করা যাবে না। ত্বক এবং চোখে যেন এই ধরনের পদার্থ না লাগে, সেই দিকে খেয়াল রেখে কাজ করতে হবে। হাতে গ্লাভস, চোখ ও মুখের সংরক্ষণের জন্য কি মাস্ক এবং চশমা ব্যবহার করতে হবে। এইরকম ক্ষতিকারী পদার্থগুলো হলো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া, HCl ইত্যাদি। তাহলে তোমার বই থেকে তোমরা সবাই প্রত্যেকটি হ্যাজার্ড সিম্বলের ঝুঁকি এবং সাবধানতা এটা কিন্তু পড়বে। আমরা যখন রাসায়নিক দ্রব্য রিয়েজেন্ট বোতলে ল্যাবরেটরিতে সংরক্ষণ করি, তখন কিছু নিয়ম মেনে চলি। কিন্তু তীব্র অ্যাসিড, শক্তিশালী জারক ওই সেলফের একেবারে নিচেই রাখি, অর্থাৎ আমি যে আলমারি ব্যবহার করব তার নিচেই রাখবো একেবারে। তার উপরে অন্য রাসায়নিক দ্রব্য, তার উপরে দেখাচ্ছে অন্য রাসায়নিক দ্রব্য রাখবো। অ্যাসিড, জারক এবং বিজারক আলাদাভাবে রাখবো। দাহ্য পদার্থ আগুন থেকে দূরে রাখবো। সতর্কতা অবলম্বন করব কিন্তু এইভাবে। ল্যাবরেটরিতে বিভিন্ন রাসায়নিক পরীক্ষা বা বিশ্লেষণ করার পর যে বাই প্রোডাক্ট, অধক্ষেপ বা দ্রবণ, অব্যবহৃত দ্রবণ, রাসায়নিক ক্রিয়ার পরে যে দ্রবণটা থাকে সেটা আমরা ড্রেন বা বেসিনে ঢেলে আমরা কি করি, টেস্ট টিউব বা সেই বিকার বা গোলতলি ফ্লাস্ক সুন্দর করে পরিষ্কার করি। কিন্তু তোমাকে আগে নিশ্চিত হতে হবে যে রাসায়নিক পরীক্ষায় উৎপন্ন পদার্থটি পরিবেশের ক্ষতি করে কিনা, সেটা আগে নিশ্চিত হতে হবে। যদি সেটা পরিবেশের ক্ষতি না করে, সাধারণ রাসায়নিক পদার্থ হয়, তাহলে আমি বেসিন বা সিঙ্কে সেটাকে ঢেলে পানি দিয়ে আগে সেটাকে ভালো করে ধোবো, টেস্ট টিউব বা কাছের যন্ত্রপাতিকে। তারপরে আমরা আবার সেটাকে পরিষ্কারকারক পদার্থ দিয়ে সুন্দর করে পরিষ্কার করব, পাতিত পানি দিয়ে একবার ধুয়ে ওটাকে রেখে দেব। এখন যদি রাসায়নিক পরীক্ষায় উৎপন্ন পদার্থটি ক্ষতিকর হয়, তাহলে ল্যাবরেটরিতে আলাদা একটা বাকেটে তাকে সংরক্ষণ করতে হবে এবং সংরক্ষণের ডেটটা লিখে রাখতে হবে যে আমি এত তারিখে এই রাসায়নিক পরীক্ষার ক্ষতিকর দ্রব্যটি এই বাকেটে রেখেছি।
সর্বোচ্চ 9 মাস পর্যন্ত আমরা এটাকে ল্যাবরেটরিতে রাখি। এর মাঝে কোনো পরিবেশবাদী সংস্থা আসলে সেই পরিবেশবাদী সংস্থার কাছে ওটা আমরা হ্যান্ড ওভার করি। তারা এই ক্ষতিকর পদার্থ নিয়ে রাসায়নিক প্রক্রিয়ায় নিউট্রালাইজ করে বা রাসায়নিক প্রক্রিয়ায় ক্ষতিকর নয় বায়োডিগ্রেডেবল পদার্থে পরিণত করে, তারপরে সেটা পরিবেশে পরিত্যাগ করে। যেমন আমাদের পৌরসভা ঝুমঝুমপুর এলাকায় একটি বায়ো প্ল্যান্ট তৈরি করেছে। আমাদের পৌরসভার যত ময়লা, হসপিটাল বর্জ্য, ক্লিনিক্যাল বর্জ্য, এগুলো ওখানে নিয়ে গিয়ে রাসায়নিক প্রক্রিয়ায় জৈব সার তৈরি করছে এবং ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেছে, যা বাংলাদেশে একমাত্র যশোরে। ওই পাওয়ার প্ল্যান্টে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হবে এই জৈব যৌগ অব্যবহৃত পদার্থ থেকে রাসায়নিক প্রক্রিয়ায়। তাহলে আমরা কি করব? ক্ষতিকর পদার্থ পরিবেশে কিন্তু নিক্ষেপ করব না। যদি জানি এটা ক্ষতিকর, তাহলে নির্দিষ্ট স্থানে ল্যাবে একটা বাকেটে এটাকে সংরক্ষণ করব। ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, এটা একই কথা আগে যেটা বলেছি। ব্যবহৃত যে রাসায়নিক দ্রব্য, তোমাকে জানতে হবে তার ধর্মটা কি। সে জারক না সে বিজারক, না ত্বকের ক্ষয়কারী, না পরিবেশ দূষণকারী, তাকে সেইভাবে তার হ্যাজার্ড সিম্বল সহ বোতলে সংরক্ষণ করতে হবে। পরিবেশের উপর ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের প্রভাব, দেখো এটা তোমরা নিজেরা পড়ে নেবে। বইতে দেখবা ছক আকারে দেয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশের উপর প্রতিক্রিয়া কি এবং এর প্রতিকারের উপায় কি। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, টলুইন, আমরা ল্যাবে যেটা ব্যবহার করি পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমরা ল্যাবে ব্যবহার করি পটাশিয়াম আয়োডাইড, কপার সালফেট। যার বইতে যা আছে, সবার বইতে যে একই জিনিস আছে তা না। এখন আসো ল্যাবরেটরিতে আমরা যে পরীক্ষাগুলো করি, দুই ধরনের রাসায়নিক পরীক্ষা আমরা করি ল্যাবরেটরিতে। নাম্বার 1, আঙ্গিক বিশ্লেষণ। এক মিনিট একটু। একটা জিনিস একটু দেখি, আমার মনে হয় এটা কনফিউজ গ না ক। শোনো, এক মিনিট একটু ওয়েট করো। একটা বিষয় আমি একটু দেখে আসি।
দেখ পেলাম না আমি যেটা খুঁজছিলাম। দুই হলো মাত্রিক বিশ্লেষণ। ঠিক আছে, আমি একটা জিনিস দেখছিলাম, সেটা হলো বানানটা ভুল লিখলাম কিনা, এই আঙ্গিক গোয়া কিনা। তাহলে এই আঙ্গিক বিশ্লেষণ কাকে বলে আর মাত্রিক বিশ্লেষণ কাকে বলে? আঙ্গিক বিশ্লেষণ হলো যে বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো নমুনায় কি পরমাণু বা কি আয়ন, কোন ধরনের মৌল, পরমাণু বা যৌগমূলক কি কি পদার্থ বিদ্যমান, সেটা হলো আঙ্গিক বিশ্লেষণ। আর মাত্রিক বিশ্লেষণ হলো দুই প্রকার, একটা হলো ভরমাত্রিক বিশ্লেষণ আর একটা হলো আয়তনিক বিশ্লেষণ। এটা আবার দুই প্রকার। আয়তনিক বিশ্লেষণ অর্থাৎ কোন নমুনায় কি পরিমাণ পদার্থ আছে সেটা পদক্ষেপণের মাধ্যমে সেই পদার্থকে আলাদা করতে পারি, আলাদা করে তাকে শুষ্ক করে তার ভর পরিমাপ করব, তাহলে নির্দিষ্ট আয়তনে কি পরিমাণ পদার্থ আছে সেটা আমরা বের করতে পারবো। সাকিব, তোমাকে যে পেলাম অনেকদিন পরে, ডুমুরের ফুল তো। তাহলে ভর মাত্রিক বিশ্লেষণ হলো কি পরিমাণ আছে, অধক্ষেপণের মাধ্যমে ওই দ্রবণ থেকে পদার্থটিকে আলাদা করে পৃথক করে আমরা সেটার ওজন করব বা ভর পরিমাপ করব। আর আয়তনিক বিশ্লেষণ হলো আমরা যেটা করেছি টাইট্রেশন, নির্দিষ্ট আয়তনের কোনো দ্রবণ নিয়ে তার সাথে আরেকটা দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে বা জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট আয়তনের পদার্থকে জারিত করতে অথবা প্রশমিত করতে যে পরিমাণ অন্য আরেকটি পদার্থ লাগে তার আয়তন নির্ণয়ের মাধ্যমে ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় আয়তনিক বিশ্লেষণ। তো এই ঘনমাত্রা নির্ণয় করলে কিন্তু আমরা পরিমাণও নির্ণয় করতে পারি, আয়তন নির্ণয়ের মাধ্যমে পরিমাণ নির্ণয়, সেটি হলো আয়তনিক বিশ্লেষণ। আর ভরমাত্রিক হলো অধক্ষেপণের মাধ্যমে অধক্ষেপ পৃথক করে তার ভর নির্ণয় করা। তাহলে আমরা ল্যাবরেটরিতে যে পরীক্ষাগুলোই করি না কেন, দ্রবণ যাতে কম ব্যবহৃত হয় বা অপচয় রোধ হয় এই সংক্রান্ত আলোচনা আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়ি। একদিনে এত পড়লে তোমাদের তো পড়তে হবে, পড়ার তো সময় দিতে হবে আমাকে। তোমরা তোমার পার্ট 11 পর্যন্ত পড়বে। সরসকান্তির বইয়ের যাদের অক্ষরপত্রের বই আছে তারা পার্ট 11 পর্যন্ত পড়বে, আর সরসকান্তির বই যাদের আছে তারা পড়বে। দেখো আমি কিন্তু তোমাদেরকে মানে আবারও বলছি, লাইন বাই লাইন আন্ডারলাইন করে পড়বে কিন্তু, এবং নোট থেকে পরে পড়বে, আগে বইটা পড়ো। সরসকান্তির বইয়ের পড়বে 1.11 পর্যন্ত পড়বে। সরসকান্তির বইয়ের 1.11 পর্যন্ত পড়বে তোমরা, আমি ভাঁজ করে রাখলাম 50 পেজ পর্যন্ত আর কি। মাঝে বাদ থাকবে কিন্তু নিক্তি বা ব্যালান্স, ইংরেজিতে বলি আমরা ব্যালান্স, বাংলায় বলি নিক্তি, ওটা বাদ থাকবে। আগামী দিন আমরা নিক্তি দিয়ে শুরু করব। নিক্তির গঠন, নিক্তির সাহায্যে কিভাবে ওজন পরিমাপ করতে হয় এটা দেখানোর পর তারপরে আমি
পরিমিত ব্যবহারের উপায়। এই রাসায়নিক বিশ্লেষণের ক্ষেত্রে রাসায়নিক পদার্থ বা রিয়েজেন্ট পরিমিত ব্যবহারের উপায় সংক্রান্ত আলোচনা করব। তাহলে সকলকে ধন্যবাদ। যেহেতু এটা রিডিং পড়তে হবে, এটা বোরিং জিনিস, আমরা অল্প পড়ি, প্রতিদিন 40 বা 45 মিনিটের এরকম দুটো ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে। তার মানে আজকে হলো কি বার? সোমবার। বুধবারের ক্লাস, সরি আজকে মঙ্গলবার, বৃহস্পতিবারের ক্লাস, পরে রবিবারের ক্লাসে শেষ হবে। আমরা মঙ্গলবারে একটা সলভ ক্লাস নেব পুরো অধ্যায়ের উপরে, কেমন প্রশ্ন হয়, বোর্ডে এ যাবৎ কেমন প্রশ্ন এসছে। তারপরে বৃহস্পতিবারে পরীক্ষাটা নিয়ে নেব এই অধ্যায়ের। নেওয়ার পরে তাহলে আমাদের সিলেবাস ফুল কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা জানুয়ারির 1 তারিখ থেকে রিভিশন ক্লাসে যাব। এই রিভিশন ক্লাস কিন্তু তোমাদের অংশগ্রহণ বাধ্যতামূলক, সে অফলাইন হোক আর অনলাইন হোক। রিভিশন ক্লাসটাই কিন্তু তোমার এতদিনের যে পড়া, একটা কোর্স শেষ হয়েছে সেটা আবার ঝালিয়ে নেওয়ার। একটি অধ্যায়ে কোথায় কোথায় সমস্যা আছে, সমস্যা থাকে, সেটা কিন্তু আমি বুঝি। সেই জায়গাগুলো ফোকাসিং করে সেই টপিকসগুলো ভালো করে আমরা আলোচনা করব ক্লাসে। যেমন আমি দেখো ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায়ে 4টা সলভ ক্লাস দিয়েছি, 4টা। 2টো ক্লাস হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী পর্যন্ত নেব, তারপরে 2টো ক্লাস ইউভি রশ্মির ব্যবহার থেকে শুরু করে শেষ পর্যন্ত নেব। এবং অল্প করেই পরীক্ষার শিডিউলটাও করেছি। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী পর্যন্ত একটা পরীক্ষা নেব, যেটুক পড়লে সেটুকু একবার পড়া হলো। একটা সৃজনশীল, 20টা এমসিকিউ। পরের অংশে আবার একটা সৃজনশীল, 20টা এমসিকিউ। তাহলে তোমার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের 2টো সৃজনশীল তুমি লিখলে, বোর্ডে তো 2টোই আসে, আর 40টা এমসিকিউ কিন্তু তোমার একবার প্র্যাকটিস হলো। এ যাবৎ যে এমসিকিউতে পরীক্ষাগুলো নিয়েছি সেই এমসিকিউতে পরীক্ষা নেব না, নতুন এমসিকিউতে আমরা নেব। এইভাবে আমাদের 3 মাস বা 3.5 মাস লাগবে কিন্তু ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার পুরো রিভিশন ক্লাস দিয়ে অল্প অল্প ছোট করে করে পরীক্ষাগুলো নিয়ে। তারপরে স্কুল কলেজ খুললে আমরা